নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির। সেখানে নানা প্রকল্পের সুবিধার ফর্ম আপনারা পেয়ে যাবেন। তো সেরকমই একটা ফর্ম যার নাম আয়ুষ্মান ভারত ফর্ম, যে ফর্মটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা হাতে লিখে কিভাবে পূরণ করবেন সেটা এই ভিডিওতে আমরা দেখব। ব্লক অফিস থেকে বাংলা অথবা ইংরেজি দু ভাষাতেই আপনারা ফর্মটা পেয়ে যাবেন। আমি এখানে ইংরেজি ফর্মটা ফিল করে দেখাচ্ছি, কিন্তু বাংলা ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আর আপনাদেরকে বলে রাখি যে আয়ুষ্মান ভারতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখনো সরকারিভাবে চালু করা হয়নি, তাই এই অফলাইন ফর্মটাই আপনাদেরকে হাতে লিখে পূরণ করতে হবে। যারা ফ্রেশ আবেদন করতে চান তারা সম্পূর্ণরূপে এই ভিডিওটা দেখুন। দেখুন, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই ফর্মটাই আমরা হাতে লিখে ফিল আপ করবো নিউ এনরোলমেন্টের জন্য। মানে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন, আগে কি ছিল না ছিল সেসবের কোনো ব্যাপার নেই, নতুন যারা আবেদন করবেন তাদের জন্য। প্রথমেই এখানে আপনাকে ডেট দিয়ে দিতে হবে। যে ডেটে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটাই এখানে বসিয়ে দেবেন। যেমন আজকে 15ই জুন, আমি সেই অনুযায়ী 15/6/2026 ডেটটা লিখে নিয়েছি। এরপর এখানে চলে আসবেন, কিছু বেসিক ডিটেলস বেনিফিশিয়ারিদের দিতে হবে। যেমন হচ্ছে প্রথমেই রয়েছে এখানে আধার কার্ড নম্বর, আমি এখানে আধার কার্ডের নম্বরটা লিখে নিয়েছি। এবার এখানে প্রশ্ন আসবে যে আমি আধার কার্ডের নম্বরটা কার লিখলাম। প্রথমেই বলে দিই যে এই ফর্ম ফিল আপ করতে গেলে আপনার পরিবারের প্রধানকেই যে ফর্মটা ফিল আপ করতে হবে তা কিন্তু নয়। ধরে নিচ্ছি আপনার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা রয়েছে 4 জন কি 5 জন, তাদের মধ্যে থেকে যে কোনো একজন এই আবেদনটা করতে পারেন। হেড অফ দ্য ফ্যামিলিকে করতেই হবে এমনটা কোনো কথা নেই, করলেও চলবে। বাড়ির মহিলাদেরকে দিয়েই যে আবেদন করাতে হবে তেমনটাও কথা নেই। যেমনটা আমরা স্বাস্থ্যসাথীতে দেখেছিলাম যে পরিবারের যিনি মহিলা তার নামে কার্ডটা থাকতো এবং সেই কার্ডের ভেতরে পরিবারের অন্যান্য সদস্যদের নামগুলো নথিভুক্ত থাকতো। এখানে কিন্তু মহিলা কেন্দ্রিক ব্যাপারটা নয়, পরিবারের যে কোনো সদস্য আবেদন করবে, পরিবারের যে কোনো একজন সদস্যের নাম দিয়ে এই কার্ডটা তৈরি হবে এবং তার ভেতরেতেই পরিবারের অন্যান্য সদস্যদের নাম ইনক্লুড থাকবে। মানে একটা কার্ডের ভেতরেই পরিবারের সদস্যদের সবার নাম, আলাদা আলাদা করে প্রতি সদস্য পিছু কোনো কার্ড আপনাকে দেওয়া হবে না। অতএব এই জায়গাটা বুঝে নিয়ে সেই মতো ফিল আপ করবেন। তাহলে আধার নম্বর আমি পরিবারের কোনো একজন সদস্যের, যিনি অ্যাডাল্ট পার্সন, তার আধার নম্বর এখানে বসিয়ে দিয়েছি। এখানে যে ক্রস মার্কগুলো দেওয়া রয়েছে এগুলো একটু লক্ষ্য করবেন, এগুলো আপনারা কমপ্লিট নাম্বারটা বসাবেন। এখানে জাস্ট আমি এক্সাম্পল আকারে ব্যবহার করেছি। তো তারপর ডান পাশে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নামটা এখানে লিখতে হবে। আধার কার্ডে যেমন নামের বানান রয়েছে সেই অনুযায়ী এই জায়গাটা ফিল আপ করবেন। তারপর রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। যদি আপনার বাড়িতে পিএইচএইচ, এএওয়াই ইত্যাদি থেকে থাকে, সেই এএওয়াই, পিএইচএইচ এগুলো লেখার দরকার নেই, শুধু রেশন কার্ডের নাম্বারটা আপনাকে এখানে পার্টিকুলারলি লিখতে হবে। এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার আপনাকে লিখতে হবে, রেশন কার্ডের নাম্বার লিখলেই হবে। কার রেশন কার্ডের নাম্বার লিখবেন? যিনি এখানে আবেদন করছেন, অ্যাপ্লিকেন্ট নেম আকারে যার নাম লিখলেন তার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, পরিবারের অন্যান্য সদস্যদের দরকার নেই। এরপর এখানে রয়েছে ক্যাটেগরি, যিনি আবেদন করছেন তার কোন ক্যাটেগরি রেশন কার্ড। যদি এএওয়াই হয় তাহলে এটাতে দাগ দেবেন, যদি এসপিএইচএইচ হয় তাহলে এটাতে দাগ দেবেন, যদি পিএইচএইচ হয় এটাতে দাগ দিয়েছি আমি, RKSY1, RKSY2। আর যারা রেশন কার্ডে কোনো ভর্তুকি পান না তারা জেনারেলে দাগ দেবেন। মানে এখানে কিন্তু কেবলমাত্র এএওয়াই, এসপিএইচএইচ আর পিএইচএইচদেরকে প্রাধান্য দেওয়া হবে তা কিন্তু নয়। এখানে RKSY1, RKSY2 এবং জেনারেল সমস্ত ক্যাটেগরিগুলি রাখা রয়েছে। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি সেই জায়গাটাতে টিকমার্ক দিয়ে দেবেন। আমি এখানে পিএইচএইচ কার্ড হোল্ডার বলে আমি এখানে এইটাতে দাগ দিয়েছি। এরপর চলে আসবেন আধার কার্ড লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে যে আধার কার্ড নম্বরটা দিলেন, পরিবারের যে সদস্যই হোক না কেন যার আধার কার্ড নম্বরটা এখানে দিলেন, সেই আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর উনি মেল না ফিমেল সেটা আপনি দাগ দেবেন। পুরুষ হলে এই যে মেলের ঘরে টিকমার্ক, মহিলা হলে ফিমেলের ঘরে, পুরুষ আর মহিলা ব্যতীত যদি অন্য কিছু হয় তাহলে এই ঘরটাতে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর তার ডান পাশে যিনি এখানে আবেদনকারী তার ডেট অফ বার্থটা এখানে কমপ্লিট লিখবেন, যেমনটা আধার কার্ডে রয়েছে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি। মানে একটা অথেন্টিক জায়গা থেকে ডেট অফ বার্থটাকে এখানে এন্ট্রি করবেন। আমি এখানে 20/10/1985 এক্সাম্পল আকারে একটা ব্যবহার করেছি। তারপর এখানে চলে আসবেন, এখানে দিতে হবে আপনাকে ফুল অ্যাড্রেস, যিনি আবেদন করছেন তার ফুল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে দেখুন পরপর বলা আছে হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি এরকমভাবে বলা আছে। দেখুন সবার ক্ষেত্রেই হাউস নম্বর, স্ট্রিট এগুলো থাকে না, তো সেই জায়গাগুলো আপনারা স্কিপ করতে পারেন, আপনারা না চাইলে না দিতে পারেন। যারা হাউস নাম্বার জানেন তারা হাউস নম্বর দিয়ে শুরু করবেন। হাউস নাম্বার লিখলেন, এবার তার হাউস নাম্বারটা এখানে কমপ্লিট লিখে দিলেন।
তারপর উনি যদি গ্রামে বসবাস করেন, দেখুন এখানে লিখেছি ভিলেজ, ভিলেজ লিখে এখানে গ্রামের নামটা লিখে দেবেন। তারপর পোস্ট অফিস লিখে এখানে পোস্ট অফিসের নামটা লিখবেন, আর এখানে থানার নামটা লিখে দেবেন। আমি কমপ্লিট অ্যাড্রেসটা ইচ্ছে করেই লিখিনি, কারণ নিচে আমাদেরকে আরও ডিটেল দিতে হবে অ্যাড্রেস সম্পর্কিত। তো চাইলে আপনি দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। এরপর এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেটা এখানে লিখবেন। আপনার ব্লক কি সেটা এখানে এন্ট্রি করবেন। তারপর আপনি গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন নাকি ওয়ার্ডে বসবাস করেন, তো সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে রয়েছে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান তার নামটা এখানে দিতে হবে। যাকে আপনি পরিবারের প্রধান মনে করছেন, ধরে নিচ্ছি আপনার রেশন কার্ডে যিনি পরিবারের প্রধান রয়েছেন তাকেই আপনি এখানে ইনক্লুড করতে পারেন, তার নামটাই এখানে লিখতে পারেন, বা আপনি যাকে চাইছেন তার নাম লিখলেই হবে। এখানে কাউকে পার্টিকুলারলি বলে দেওয়া নেই যে একেই কেবলমাত্র পরিবারের প্রধান করতে হবে। তাহলে পরিবারের প্রধানের নাম তার আধার কার্ড দেখে এখানে লিখলেন। এরপর রয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনার পরিবারে কজন সদস্য রয়েছে সেটাকে এখানে সংখ্যায় লিখবেন। আমি এখানে 4 জন সদস্য, তাই 04 এবং ব্র্যাকেটে 4 লিখে দিয়েছি যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয়, কাটাকুটি না হয়ে। আচ্ছা, হয়ে গেল ফ্যামিলি মেম্বার্স। এরপর চলে আসবেন প্যান নাম্বার, এখানে প্যান নাম্বার কার্ড দেবেন। যিনি এখানে আবেদনকারী তার প্যান নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন। যদি তার প্যান কার্ড নাম্বার না থেকে থাকে তাহলে ফাঁকা রেখে দেবেন। নেক্সট চলে আসুন, এখানে বলেছে এপিক নাম্বার, যিনি আবেদন করছেন তার বয়স অবশ্যই 18-র ঊর্ধ্বে হতে হবে এবং তার ভোটার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। পরিবারের ধরুন অনেকগুলি প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে, তার মধ্যে থেকে যিনি আবেদন করছেন এই ফর্মটা ফিল আপ করছেন, নিচে সই করবেন, তিনি তার এপিক। আচ্ছা, তারপর এখানে যিনি আবেদন করছেন তিনি ভোটের সময় যে ভোটার স্লিপটা পেয়েছিলেন সেখানে দেখবেন আপনার পার্ট নম্বর লেখা আছে, সেখান থেকে পার্ট নম্বরটা এখানে লিখে ফেলবেন, আর আপনার সিরিয়াল নম্বরটা এখানে লিখে ফেলবেন। এছাড়াও আপনি ইলেকটোরাল যে রোল রয়েছে, ভোটার যে লিস্ট রয়েছে, সেখান থেকেও নিজের নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর যেমনটা রয়েছে খুঁজে নিয়ে এখানে লিখবেন। এখানে লিখবেন পার্ট নম্বর, এখানে লিখবেন সিরিয়াল নম্বর, আবেদনকারীর জায়গা এটা। এরপর রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস, এই জায়গাতে আপনাকে নিজের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা টোটালটা এন্ট্রি করে নিতে হবে। 17 ডিজিট হয় এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, তো সেটাকে আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে দেখুন এলিজিবিলিটি প্যারামিটার্স, অর্থাৎ কোন কোন যোগ্যতা মান বা মানদণ্ড রয়েছে যেগুলোর জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রথমত এই জায়গাটায় বলা হচ্ছে দেখুন ফর রুরাল, যারা গ্রামে বসবাস করেন তাদের কি কি যোগ্যতা মান লাগবে, তাদের কি কি মানদণ্ড লাগবে এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য। প্রত্যেকটা ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। টোটাল এখানে 10 ধরনের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। বলে দিই, এখানে যে প্রত্যেকটি মানদণ্ডই আপনাকে ফিল আপ করতে হবে তবে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন এমনটা কিন্তু নয়। এখানের মধ্যে থেকে যে কোনো একটা ক্যাটেগরি, যে কোনো একটা মানদণ্ড যদি আপনার থেকে থাকে তাহলেই আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য। অতএব এখানে যে অপশানগুলি রয়েছে ইয়েস নো করে, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল শুধু সেটাতেই টিক মার্ক দেবেন, বাদবাকিগুলোতে না টিক মার্ক দিলেও চলবে। তবে যদি আপনারা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য নয় সেটাতে যদি নো টিক মার্ক দিয়ে দেন অসুবিধাও কিছু নেই, সেটা দিয়ে দেওয়াটাই ভালো। তাহলে গ্রাম্য এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করছেন তাদের ক্রাইটেরিয়া, তাদের এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার মানদণ্ড কি? 1 নম্বর, আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যেটা আপনার হবে সেটা আপনি টিক মার্ক দেবেন। দেখুন প্রথমে বলা হচ্ছে অনলি 1 রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ, অর্থাৎ যদি আপনার কাঁচা বাড়ি থেকে থাকে এবং কাঁচা ছাদ হয়, হয়তো অ্যাসবেস্টাসের তৈরি, টিনের তৈরি বা অন্যান্য কোনো কিছু দিয়ে তৈরি, মোটেও ঢালাই করা পাকা বাড়ির ছাদ নয়, বাড়িটাও হবে কাঁচা, ছাদটাও হবে কাঁচা এবং তাতে কেবলমাত্র একটাই রুম থাকবে, সেরকম যদি হয় তাহলে আপনি এখানে ইয়েসে টিক মার্ক দেবেন। যদি আপনার না থেকে থাকে তাহলে নোতে টিক মার্ক দেবেন। দ্বিতীয় অপশন আছে দেখুন, নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ আপনার বাড়িতে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নেই। যদি এরকমটা হয় তাহলে আপনি এখানে ইয়েসে টিক মার্ক দেবেন, যদি এরকম না হয় তাহলে নোতে টিক মার্ক দেবেন। ভালো করে এই জায়গাটা বুঝবেন, আপনার বাড়িতে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে এমন কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নেই। যদি না থেকে থাকে তাহলে ইয়েস এর ঘরে টিক, যদি থেকে থাকে তাহলে নো এর ঘরে টিক দিতে হবে। 3 নম্বর যেটা বলা হচ্ছে যে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ বাড়ির প্রধান যিনি তিনি একজন মহিলা এবং সেই নারী প্রধান পরিবারে 16 থেকে 59 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নেই। যদি এমনটা হয় তাহলে ইয়েস এর ঘরে টিক মার্ক দেবেন, যদি এটা না হয় তাহলে আপনি নো এর ঘরে টিক মার্ক দেবেন। ভালো করে যে কথাগুলো বলছি তার বাংলা মানেটা বুঝে নিয়ে তবে টিক মার্কটা দেবেন। এরপর বলছে ডিসেবলড মেম্বার অ্যান্ড নো এবল বডিড অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ বাড়িতে কোনো প্রতিবন্ধী বা শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম ব্যক্তি আছেন কিনা, যদি থেকে থাকে তাহলে ইয়েস এর ঘরে দাগ দেবেন, যদি না থেকে থাকে তাহলে নো এর ঘরে দাগ দেবেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে SC ST হাউস হোল্ডস,
অর্থাৎ যিনি এখানে আবেদন করছেন তিনি যদি এসসি অথবা এসটি ক্যাটেগরিভুক্ত হন তাহলে তিনি ইয়েস এর ঘরে দাগ দেবেন। এখানে যিনি আবেদন করছেন তিনি এসসি ক্যাটেগরিভুক্ত, তাই আমি এখানে টিক মার্ক দিয়েছি। যদি আপনার ক্ষেত্রে না হয় তাহলে নো এর ঘরে টিক মার্ক দেবেন। এরপর বলা হচ্ছে ল্যান্ডলেস হাউসহোল্ডস ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। এটার মানে হচ্ছে এটাই যে আপনার কোনো জমি জায়গা নেই এবং আপনি শ্রমিকের কাজ করেন, মানে দিন আনি দিন খাই এরকম একটা ব্যাপার যদি হয় তাহলে আপনি ইয়েস এর ঘরে টিক মার্ক দেবেন। যদি সেরকম না হয় তাহলে নো এর ঘরে টিক মার্ক দেবেন। এরপর বলা হচ্ছে ডেস্টিটিউট অর লিভিং আর্মস, অর্থাৎ সম্পূর্ণভাবে নিঃস্ব আপনি বা আপনাকে ভিক্ষা করে খেতে হয়, এরকম যদি ক্যাটেগরিভুক্ত আপনি হন তাহলে ইয়েস এর ঘরে টিক মার্ক দেবেন, নাহলে নো এর ঘরে টিক মার্ক দেবেন। এরপর রয়েছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিজ, অর্থাৎ যারা ঝাড়ুদার বা মানুষের মলমূত্র পরিষ্কারের কাজের সাথে যুক্ত রয়েছেন, চলিত কথায় যেটাকে ম্যাথর বলা হয়, সেই ধরনের যদি আপনি হন তাহলে ইয়েস বক্সে টিক মার্ক দেবেন, না হলে নো বক্সে টিক মার্ক দেবেন। তারপর রয়েছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, অর্থাৎ আদিম জনজাতিভুক্ত যদি আপনি হন তাহলে আপনি ইয়েস ক্যাটেগরিতে দাগ দেবেন, না হলে নো ক্যাটেগরিতে দাগ দেবেন। আর লাস্ট অফ অল রয়েছে লিগালি রিলিজড বন্ডেড লেবার। এই কথাটার মানেটা কি? মানে ধরুন আপনি কারো আন্ডারে লেবারের কাজ করতেন এবং তার থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন, কিন্তু পরিশোধ করতে পারেননি বলে আইনি ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল এবং আইনের মাধ্যমেই বর্তমানে আপনি সেই সমস্ত ঝামেলা থেকে মুক্ত। এই ধরনের যদি আপনি হন তাহলে ইয়েস ক্যাটেগরিতে দাগ দেবেন, নাহলে নো ক্যাটেগরিতে দাগ দেবেন। এই যে 10টা পয়েন্ট আমি আলোচনা করলাম, এগুলোর মধ্যে থেকে কোনো একটা ক্যাটেগরির আপনি হলেই আয়ুষ্মান ভারত পাওয়ার যোগ্য। এই জায়গাটা কেবলমাত্র রুরাল ক্যাটেগরি, অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে শহুরে এলাকায় যারা বসবাস করেন তাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে ফর আরবান, যারা গ্রামের দিকটা ফিল আপ করলেন তারা এই দিকটা ফিল আপ করবেন না, আবার যারা এই আরবানের দিকটা বা শহরের দিকটা ফিল আপ করলেন তারা গ্রামের দিকটা করবেন না। দেখুন এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, বিভিন্ন ধরনের পেশা এখানে লেখা হয়েছে। প্রথমে রয়েছে র্যাগ পিকার, তারপরে রয়েছে বেগার মানে ভিক্ষুক। যেটা আপনি হবেন সেইটাতে আপনি টিক মার্ক দেবেন। এক বা একাধিক ক্রাইটেরিয়া আপনার হতেই পারে, তো সেই অনুযায়ী আপনি একাধিক জায়গায় ইয়েস করবেন, যদি না হন তাহলে নো করবেন। যেমন এখানে রয়েছে ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ গৃহস্থালির কাজে, ধরুন হয়তো কেউ পরিচারিকার কাজ করেন, তাহলে তিনি এখানে ইয়েস করলেন, যদি না করেন তাহলে নোতে টিক মার্ক দেবেন। বিভিন্ন ধরনের পেশা এখানে রয়েছে। স্ট্রিট ভেন্ডর, অর্থাৎ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করেন। কবলার মানে যিনি জুতো সেলাইয়ের কাজ করেন, হকারের কাজ করেন, বা অন্যান্য রাস্তায় বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত কাজ করেন, তাহলে এটা। কেউ হয়তো ধরুন কনস্ট্রাকশনের কাজ করেন, প্লাম্বার, এখানে রয়েছে ম্যাসন মানে রাজমিস্ত্রি, লেবারের কাজ করেন, রঙের কাজ করেন, তারপর হচ্ছে ওয়েল্ডিং এর কাজ করেন, সিকিউরিটি গার্ডের কাজ করেন, কুলির কাজ করেন, এবং বিভিন্ন ধরনের মাথায় বহনকারী, মাথায় বয়ে কোনো কিছু কাজ করেন। যার ক্ষেত্রে যেমন প্রযোজ্য তিনি যদি হন এটা তাহলে ইয়েসে টিক মার্ক দেবেন, নাহলে নোতে টিক মার্ক দেবেন। এরপর ধরুন এখানে রয়েছে সুইপার, ঝাড়ুদারের কাজ করেন যিনি, স্যানিটেশন ওয়ার্কার অর্থাৎ শৌচাগার পরিষ্কার করেন যিনি, বা মালি যদি কেউ হয় তাহলে তিনি এখানে ইয়েস এর ঘরে টিক মার্ক দেবেন, নাহলে নো। আচ্ছা, এরপর দেখুন হোম বেসড ওয়ার্কার, গৃহস্থালির কোনো কাজের সাথে যুক্ত। আর্টিজান মানে হচ্ছে শিল্পী। হ্যান্ডিক্রাফটস মানে ইনিও শিল্প সংক্রান্ত কোনো কিছু হাতের কাজ টাজ করেন। টেলর, দর্জি যদি হন তাহলে তিনি এখানে টিক মার্ক দেবেন। এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা হলেই আপনি ইয়েস এর ঘরে দাগ দেবেন, নাহলে নো এর ঘরে দাগ দেবেন। এবং এখানে বিভিন্ন পেশা রয়েছে, যেমন এখানে দেখুন এখানে যিনি অ্যাপ্লাই করছেন তিনি হচ্ছে শপ ওয়ার্কার, কোনো দোকানে কাজ করেন, দোকানের কর্মচারী, তাই শপ ওয়ার্কারটার তলায় দাগ দিয়ে দিয়েছি এবং এখানে ইয়েস এর ঘরে টিক মার্ক দিয়েছি। শপ ওয়ার্কার বাদ দিয়েও উনি আরেকটি কাজ করেন, ইলেকট্রিশিয়ান, মাঝে মধ্যে হয়তো ইলেকট্রিশিয়ানের কাজ করেন, তো সেই কারণে এই তলাটায় দাগ দিয়েছি ভালো করে বোঝানোর জন্য। না চাইলে না দাগ দিতে পারেন, কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি যাতে বুঝিয়ে দেওয়া যায় ভালো করে। ইলেকট্রিশিয়ানের কাজ করেন উনি, সেই জন্য এখানে দাগ দিলাম, আন্ডারলাইন করলাম এবং এখানে ইয়েস এর বক্সে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর এখানে রয়েছে ওয়াশারম্যান মানে ধোপা, চৌকিদার, বিভিন্ন পেশা এখানে রয়েছে, তো সেই অনুযায়ী যেটা আপনার হবে টিক মার্ক দেবেন। এরপর এখানে দেখুন বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন চাওয়া হচ্ছে আপনার পরিবারের, যে আপনার পরিবারে এমন কি কোনো সদস্য রয়েছে যার বয়স হচ্ছে 70-এর থেকে বেশি। যদি তেমনটা হয় তাহলে ইয়েস এর ঘরে টিক দেবেন, না হলে নো এর ঘরে টিক মার্ক দেবেন। যদি 70-এর চেয়ে বেশি বয়স হয় তাহলে এখানে কিন্তু আলাদা একটা ফর্ম দেওয়া আছে, যাদের বয়স 70-এর বেশি তাদেরকে আলাদা করে ফর্মটা ফিল আপ করতে হবে। সেই ব্যক্তি তার নিজের নামে কেবলমাত্র ফর্মটা ফিল আপ করবেন, সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। এটা গেল 70-এর ঊর্ধ্ব বয়স যাদের, তাদের ক্ষেত্রে এই ডেটাটা এন্ট্রি করতে হবে। এরপর বলেছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার, মানে আপনার পরিবারের এমন কোনো সদস্য আশাকর্মীও নয়, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারও নয়, তারপরে অঙ্গনওয়াড়ি হেল্পারও নয়, তাহলে আপনাকে এটা ইয়েস বাটনে ক্লিক করতে হবে। মানে যদি আপনার পরিবারে এই ধরনের কর্মী কেউ না থেকে থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, যদি কোনো একজন থেকে থাকে তাহলে এখানে নো বাটনে ক্লিক করবেন। এরপর দেখুন
কারা কারা এই সুবিধা পাবেন না সেটা বলে দেওয়া আছে। এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, কারা কারা আয়ুষ্মান যোজনার এই সুবিধা পাবেন না সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে একটা হলেই কিন্তু তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না বা এই সুবিধা পাবেন না। যেমন 1 নম্বর বলা হচ্ছে ফ্যামিলি ইনকাম গ্রেটার দ্যান 8 লাখ পার ইয়ার, অর্থাৎ আপনার পরিবারের সমস্ত সদস্যদের রোজগার যদি 8 লাখ টাকার বেশি হয়ে গিয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, মানে আপনি সুবিধা পাবেন না। যদি আপনার না হয়ে থাকে মানে 8 লাখ টাকার কম, 5-6 লাখ টাকা, 7 লাখ টাকা যদি হয় তাহলে আপনি নো এই অপশনটাতে টিক মার্ক দেবেন। এরপর বলছে দেখুন, এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার পরিবারের কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স দেয়? দেখুন আবারও সেই প্রসঙ্গ, ইনকাম ট্যাক্স আপনি ফাইল করতে পারেন কিন্তু আপনার আদতে ট্যাক্স পড়ছে কি? ট্যাক্স পড়লে তবে আপনি ইনকাম ট্যাক্স দেন, তখন আপনি ইয়েস বাটনে এখানে টিক মার্ক দেবেন। যদি আপনি ফাইল করছেন কিন্তু আপনার ট্যাক্স পড়ছে না তাহলে আপনি নো অপশনটিতে দাগ দেবেন। এরপর বলা আছে ফাউন্ড ইন এএসএসডি লিস্ট ফর এসআইআর 2026, অর্থাৎ 2026-এ যে এসআইআর হয়েছিল সেখানে আপনি কি এএসএসডি লিস্টের মধ্যে ছিলেন? এ মানে হচ্ছে অ্যাবসেন্টি, যিনি অনুপস্থিত ছিলেন। এস মানে হচ্ছে শিফটেড, যিনি অন্যত্র চলে গিয়েছিলেন। ডি মানে হচ্ছে ডিসিজড, যিনি মারা গিয়েছিলেন। আরেকটা ডি মানে হচ্ছে ডুপ্লিকেট, যিনি আবেদন করছেন তিনি যদি এই 4টে ক্যাটেগরির অন্তত একটি হয়ে যান তাহলে আপনি এখানে ইয়েস বাটনে দাগ দেবেন। যদি এই ধরনের কিছু না হয় তাহলে এখানে নো অপশনটিতে দাগ দেবেন। এরপর বলা হচ্ছে যে আপনি কি এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন? যদি করে থাকেন তাহলে ইয়েস এই অপশনটাতে দাগ দেবেন, যদি না করে থাকেন তাহলে নো অপশনটাতে দাগ দেবেন। তারপর আপনি কি সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেটা এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, মানে আপনি সার্টিফিকেট পাননি, আপনার নামে সার্টিফিকেট ইস্যু করা হয়নি, আবেদনটা পেন্ডিং রয়েছে, যদি সেরকমই হয় তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। আর যদি এইসবের কোনো ঝামেলা না থেকে থাকে তাহলে আপনি নো বাটনে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে ভালো করে দেখবেন, বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, এখানে যিনি আবেদন করছেন তার নাম কি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? দেখুন অন্নপূর্ণা যোজনা তো এখন প্রসেসটা চলছে, অতএব এই জায়গায় এই ধরনের প্রশ্ন করাটাই একটা অদ্ভুত প্রশ্ন। তো যাই হোক, যেহেতু এই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু প্রসেসিং রয়েছে তাই আপনারা সবাই এই অপশনটা নোতে টিক মার্ক দেবেন, কেউ ইয়েস করবেন না। তারপর এখানে একটা শেষ দিকে ফর্মের শেষ দিকে একটা ডিক্লারেশন পার্ট রয়েছে, এগুলো ভালো করে একটু পড়ে নেবেন। এমন কিছুই নয়, বলা হচ্ছে উপরে যা তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সবই সৎ জ্ঞানে এবং ঠিকঠাক তথ্য দিচ্ছেন। এই চেকবক্সটায় আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। যিনি আবেদন করছেন তিনি এখানটায় সম্পূর্ণ সই করবেন, বাংলাতেও করতে পারেন ইংরেজিতেও করতে পারেন। যদি সই না করতে পারেন তাহলে এখানে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। আবারও বলছি এই জায়গাটায় যিনি আবেদন করছেন তিনি সই বা বুড়ো আঙুলের ছাপ দেবেন, পরিবারের প্রধানের কিন্তু না হলেও চলবে। তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে আধার নম্বর লেখার জন্য বলা হয়েছে, আবেদনকারীর নাম লেখার কথা বলা হয়েছে, রেশন কার্ডের নাম্বার লেখার কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু লেখা বলা হয়েছে। দেখুন এখানে একটা কাঁচির ছবি দেওয়া আছে, আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, সেই সময় যারা অফিসের আধিকারিক রয়েছে এই জায়গাটা তারা ফিল আপ করে নিয়ে আপনাকে এই অংশটা ছিঁড়ে বা কেটে হাতে ধরিয়ে দেবে। এই জায়গাটা আপনার ফিল আপ করার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন একদম। আর যদি বলে ফিল আপটা একটু করে নিয়ে আসুন, ওনাদের কাজের তারা আছে, তবুও বলে দিই যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নম্বরটা এখানে দেবেন, যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখবেন, তার রেশন কার্ডের নম্বরটা এখানে লিখবেন, তারপর উনি মেল বা ফিমেল বা আদার যেটা হবেন সেটা এখানে দাগ দিয়ে দেবেন, তারপর জন্ম তারিখটা এই ঘরগুলোতে লিখে দেবেন, ব্যাস তাহলে এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। যিনি জমা নেবেন তিনি এই জায়গাটাই তার নাম সিগনেচার করে স্ট্যাম্প ফ্যাম্প দিয়ে আপনাকে দিয়ে দেবেন। তো এটা গেল যিনি ফ্রেশ আবেদন করছেন 70 বছর বয়সের কম তাদের ক্ষেত্রে এই ফর্মটা এভাবেই ফিল আপ করতে হবে। আর 70 বছর বয়সের যারা বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটু অন্যরকম রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন ফর্মটাতে লিখেই দেওয়া হয়েছে ফর বেনিফিশিয়ারি এজেড গ্রেটার দ্যান 70 ইয়ার্স। আপনার পরিবারে ধরুন 5 জন সদস্য রয়েছে, 4 জন বয়স যারা অ্যাডাল্ট নর্মালি কিন্তু তাদের বয়স 70 নয়, তাহলে তারা একটা ফিল আপ করলেন। আর যিনি কেবলমাত্র 70 বছর বয়স্ক ব্যক্তি তিনি তার নিজের জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। ফর্ম ফিল আপের ধরনটা কিন্তু একই রকম, কোনো আলাদা তথ্য এখানে দেওয়া নেই। আধার কার্ড নম্বর, যিনি আবেদন করছেন তার নাম, সমস্ত কিছুই একই রকম রয়েছে। কিন্তু একটু তফাৎ কি, আমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছিলাম তাদের ক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যে যোগ্যতা মান যেগুলো অনেক ধরনের ছিল, 10টা, রুরালের ক্ষেত্রে 10টা, আরবানের ক্ষেত্রে 7টা 8টা, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে দেওয়া হয়নি।
অর্থাৎ নিঃশর্তে যার বয়স 70 হয়ে গেছে তিনি এখানে আবেদন করতে পারবেন। অনেকগুলো শর্ত না দিয়ে কেবলমাত্র 3টি শর্ত রয়েছে। কি কি সেগুলো? যিনি আবেদন করছেন 70 বছরের বয়সের বেশি, তিনি যদি এএসএসডি লিস্টে তার নাম থেকে যায় তাহলে তিনি আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে যদি এসআইআর ট্রাইব্যুনালে উনি আবেদন করে থাকেন এবং কেসটা পেন্ডিং থাকে তাহলে ওনার ক্ষেত্রেও তার আবেদন বাতিল হয়ে যাবে। আর যদি সিএ অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে ওনার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। এই 3টে ক্রাইটেরিয়া রাখা হয়েছে কেবলমাত্র 70 বছর বয়সী যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা যদি আবেদন করেন তার জন্য। ধরুন এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার সবই মিলে যায়, আপনি যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর যাদের ক্ষেত্রে এগুলো ক্রাইটেরিয়াগুলো কোনো কিছুই নেই তারা নো অপশানগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন, নিচে সই করে দেবেন, এখানটায় টিকমার্ক দিয়ে দেবেন, তারপর আপনারা ফর্মটা জমা দিয়ে দেবেন। লাস্ট অফ অল আপনাদেরকে বলে দিই, যারা যারা এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন এই ফর্মের সাথে আপনারা কোন কোন ডকুমেন্ট জেরক্স করে তলায় সই করে দিয়ে দেবেন। প্রথমত যিনি আবেদন করছেন তার ভোটার কার্ড, তার আধার কার্ড, তার রেশন কার্ড, এই 3টে অবশ্যই দেবেন এবং সাথে করে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোটাও নিয়ে যাবেন। তাহলে আবারও বলে দিই, যিনি আবেদন করছেন এখানে তার ভোটার কার্ড, তার রেশন কার্ড, তার আধার কার্ড এবং তার সাথে যেহেতু এখানে ব্যাংকের নম্বর চেয়েছে, অ্যাকাউন্ট নম্বর চেয়েছে, সেহেতু আপনারা ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজটা সেটারও জেরক্স করে নিয়ে যাবেন। মোটামুটি এই তথ্যগুলো থাকলেই কিন্তু হয়ে যাবে। আরেকটা জিনিস বলে দিই, এখানে স্বাস্থ্যসাথী ডিটেলসও চাওয়া হয়েছে, তাই আপনারা স্বাস্থ্যসাথী কার্ডটারও একটা জেরক্স করে নিয়ে চলে যাবেন। ব্যাস এগুলো থাকলেই মোটামুটি কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এই হচ্ছে ছোট্ট প্রসেস। যারা এখনো আবেদন করেননি তারা ঠিক এইভাবেই ফর্মটা ফিল আপ করুন এবং ভিডিও শেষে রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।